বিশ্ব ইজতেমার জুম্মার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা। প্রথম দফার আখেরি মোনাজাত কাল। মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির ভরাডুবি, জার্মানিতে সংবর্ধনায় প্রধানমন্ত্রী। অস্ত্র মামলায় সাজা পেয়েছে, এতিমের অর্থ সাথে সাজা পেয়েছে, জনগণ তার থেকে সরে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ভবিষ্যতে সরকার প্রধানের দায়িত্ব না নেওয়ার ইঙ্গিত, মিউনিখ সম্মেলন শুরু। রাজধানীতে যানজটের কারণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা, ফ্লাইওভারের পাশাপাশি ক্রসিংয়ে ইউলুপ আন্ডারওয়ে নির্মাণের তাগিদ। যানজট যদি আপনি দূর না করেন তাহলে তো মানুষ আপনার আইন মানবে না, তো প্রয়োজন তো আর মানুষের আইন মানে না। এবং দ্বিতীয় ওয়ানডেতে ভোর 4টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ বাতিলের জয়ের বিকল্প নেই টাইগারদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রিজওয়ানা এবং আমি ফারিয়া শারমিন। সংবাদে এছাড়াও থাকছে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে রিপোর্ট। এবার বিস্তারিত। শুরু হলো 4 দিনের বিশ্ব ইজতেমা। প্রথম দিনে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। বয়ান শোনার পাশাপাশি জিকিরে মশগুল থাকেন তারা। কাল মাওলানা জুবায়েরের অনুসারীদের আখেরি মোনাজাত। এদিকে ইজতেমা মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে 50 জন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবারও লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর টঙ্গীর তুরাগ নদীর তীর। ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামাতের 54তম বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। ময়দানের ভিতরে চলছে বয়ান, জিকির, তালিম আর মাশওয়ারা। ইজতেমায় দেশের 54টি জেলার মুসল্লিরা 50টি খিত্তায় বিভক্ত হয়ে ময়দানে অবস্থান করছেন। আমাদের জীবনযাপন কিভাবে করতে হবে এগুলো আমরা মুরব্বীদের মুখ থেকে শুনবো, তারপর আমরা এটা আমল করার চেষ্টা করব। আল্লাহকে রাজি খুশি করার জন্যই মূলত আসছি। ঘরে ঘরে যাতে লোক আল্লাহ আল্লাহ হইতে পারে। রাজধানী সহ টঙ্গীর বিভিন্ন স্থান থেকে ইজতেমা মাঠে আসেন অনেক মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের আহমেদ। সরকারের সঙ্গে সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা জুবায়েরের অনুসারীরা প্রথম দুদিন এবং পরবর্তী দুদিন মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে অবস্থান করবেন। 16 তারিখ যে কোনো সময়ে মাওলানা জুবায়েরের অনুসারীরা আখেরি মোনাজাত করবেন এবং রাত 12টার মধ্যে ইজতেমা ময়দান ত্যাগ করবেন। এরপর ইজতেমা মাঠে প্রবেশ করবেন মাওলানা সাদের অনুসারীরা। 17 ফেব্রুয়ারি অবস্থানের পর 18 ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। যেহেতু আলেমরা নাইবে রাসূল, আলেমদের যে পক্ষে থাকবে আমরা ওই পক্ষে থাকবো। হক আর বাতিল যেখানে, তার যে আলেম ওলামারাই হকের পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি। এদিকে শুক্রবার সকাল 10:30টায় রান্নার চুলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে শুরু হয় হুড়োহুড়ি। এ সময় খাবার রান্না হতে থাকায় ভিড়ের মধ্যে অনেক মুসল্লি গরম খাবারের মধ্যে পড়ে যান। তাদেরকে মাঠের পাশেই আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হয় 6 জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। ঠেলাঠেলির কারণে রান্না হচ্ছিল, গ্যাসের চুলার উপর পড়ে যায়। ডাইলের ফাটলার মধ্যে দেখা মারে ফেলাইছে। তরকারি যে পাক চলতেছিল ওটার উপর পড়ে গেছি। পড়ে গেলে তো উঠতে পারি না, একজন আর একজন পড়ায় ধরতেছে। অনেক মানুষ ধাক্কা দিছে না, সাইডে ডালের ডেক ছিল, চুলা ছিল, সবাই চুলায় ডালের ডেকে পড়ে গেছে। এখন ভিতরে 50 জনের উপরে আছে, গুরুতরে আহত তাও 20 জনের উপরে আছে। কত পার্সেন্ট বান আমরা অ্যানালিসিস করতে পারিনি, এত ইমার্জেন্সি ছিল। আমরা যেহেতু মনে করছি যে কিছুটা বেশি, এই জন্য পাঠিয়ে দিয়েছি। আর যেগুলো অল্প বান সেগুলো হয়তো আমাদের এখানে আপাতত ম্যানেজ করে পরে পেশেন্টকে আমরা হয়তো পেশেন্ট যেতে চাই যে অন্য হাসপাতাল, তখন শিফট হবে অন্য হাসপাতাল।
তাবলিগ জামায়াতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত প্রকাশ্যে রূপ লাভ করার পরও সরকারের আন্তরিক প্রচেষ্টায় টঙ্গীর তুরাগ তীরে আবারও শুরু হলো দাওয়াতে তাবলিগের বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা। ইজতেমায় আসা মুসল্লিরা জানিয়েছেন তারা সকল মতবিরোধের ঊর্ধ্বে উঠে ইসলামের বিধানগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তি পেতে চান। নাজিব ফরাইজি, RTV, ইজতেমা ময়দান, টঙ্গী। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অর্থায়নের নিশ্চয়তা জরুরি মন্তব্য করে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আয়োজিত হেলথ ইন ক্রাইসিস WHO কেয়ার্স শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ইবোলা, কলেরা, যক্ষ্মার মতো সংক্রামক রোগের মহামারী থেকে বিশ্ব এখনও মুক্ত হতে পারেনি। এ সময় বিশ্বের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার আরও আধুনিকায়ন ও রূপান্তরের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। MDG লক্ষ্যমাত্রা অর্জন সহ বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্নভাবে সহযোগিতার জন্য WHOর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শেখ হাসিনা। স্বাধীনতা সংগ্রামের মতো ভাষা আন্দোলনের ইতিহাস থেকেও বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জার্মানির মিউনিকে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। এদিকে জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ভবিষ্যতে আর সরকার প্রধানের দায়িত্ব না নেয়ার ইঙ্গিত দেন। জানাচ্ছেন শরীয়ত খান। জার্মানিতে প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনেই নাগরিক সংবর্ধনার আয়োজন করে বার্লিনে বাংলাদেশ দূতাবাস। হোটেল শেরাটনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মিউনিখে জড়ো হন প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই ৭৫-এর ১৫ আগস্টের কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার নাম নেওয়াটাও যেন অপরাধ ছিল। ভাষা আন্দোলনেও জাতির পিতার অবদানকে মুছে ফেলা হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল, অতীতে যা দেখা যায়নি। অস্ত্র মামলায় সাজা পেয়েছে, এতিমের অর্থ আত্মসাতের সাজা পেয়েছে, জনগণ তাদের থেকে সরে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। নির্বাচনে ৮০% ভোট পড়ার তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এবার নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য দিক হলো যে সারা বাংলাদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে প্রত্যেকের মাঝে এটা ছিল যে আওয়ামী লীগ আসলে দেশে উন্নতি হবে, আর এই উন্নয়নের ছোঁয়াটা জনগণের কাছে পৌঁছাবে, কারণ পকেটে ঢুকবে না, উন্নয়নের ছোঁয়া একবার গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে এবং সেটা পৌঁছেছে, যার জন্য আমাদের এই ভোট রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে তার সরকারের নেওয়া কর্মসূচিগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এর আগে ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানান, এটি সরকার প্রধান হিসেবে তার শেষ মেয়াদ। তরুণদের জায়গা করে দিতে বিরতি চান তিনি। I hear rumors that you say this might be your last term. Everybody should take a break and then we can make accommodation for younger generation. জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে 6 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। At 1:10 p.m. local time. স্থানীয় সময় শুক্রবার সকালে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার উপর আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Prime Minister will attend the opening ceremony of শরীয়ত খান, RTV। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা নিয়ে সরকারের কোনো কিছু করার নেই, এইসব বিষয় দেখবেন নির্বাচন কমিশন, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের সভানেত্রী ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এই সময় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নিশ্চিত করার কথা জানান ওবায়দুল কাদের। এই নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদের গ্যাজেট প্রকাশ করেছে এবং বিজয়ী বলে ঘোষণা করেছে। এখন ট্রাইব্যুনালে যদি
কেউ মামলা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এই বিষয়টা এখন দায়টা বর্তায় নির্বাচন কমিশনের। তারাই এখন এই বিষয়ে যে আদালতে গিয়ে মোকাবিলা করবে, লিগ্যাল ব্যাটল তারা ফেস করবে। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবারে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করেছে। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। আখাউড়া পৌরসভা মেয়র তাসকিল খলিফা কাজল সহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন। এই সত্যটা মেনে নিতে হবে। ধন্যবাদ। আমার মামলা করেছে তারা ইলেকশন ট্রাইব্যুনালে তারা তাদের বক্তব্য বলবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেই প্রশ্নটা তারা তুলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বের সরকারকে নির্বাচিত করেছে। জামায়াতের আদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াতকে অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। এদেশে দলটির রাজনীতি করার কোনো অধিকার নেই। জামায়াত দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা সহ সব ধরনের অপরাধ করেছিল। তাই জামায়াতের আদর্শ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ নেই। জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শুক্রবার আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্য থেকে সকালে পাঠানো একটি চিঠিতে দলের আমির মকবুল আহমেদের কাছে আব্দুর রাজ্জাক তার পদত্যাগপত্র পেশ করেন। পদত্যাগের পেছনে আব্দুর রাজ্জাক দুটি কারণ উল্লেখ করেছেন। এতে বলা হয়, জামাত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি। একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি। মামলা নেওয়ার আগে প্রত্যেক আইনজীবীর উচিত মামলার গুণাগুণ বিচার করে বিচারপ্রার্থীকে সঠিক পরামর্শ দেয়া। গুণাগুণহীন মামলা গ্রহণ করে আদালতের সময় নষ্ট করা, সর্বোপরি বিচারপ্রার্থীর অর্থ ও সময় নষ্ট করার মনোভাব থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির উৎসবে প্রধান বিচারপতি আরও বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা করতে বার বেঞ্চকে সোচ্চার হতে হবে। প্রত্যেক আইনজীবীর উচিত সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের উদ্যোগের পাশাপাশি প্রতি মাসে অন্তত 2টি মামলা বিনা খরচে পরিচালনা করা। মামলা করার আগে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে মামলার সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা রাখতে আহ্বান জানান প্রধান বিচারপতি। আইনজীবীর উচিত মামলার গুণাগুণ বিচার করে মক্কেলকে সঠিক পরামর্শ প্রদান করা। গুণাগুণহীন মামলা গ্রহণ করে অথবা অযথা আদালতের সময় নষ্ট করা এবং বিচার প্রার্থীর অর্থ ও সময় নষ্ট করার মনোভাব থাকা কারোই উচিত নয়। রাজধানীতে যানজট কমতে না পারলে আইন ভাঙার প্রবণতাও কমবে না। এজন্য ফ্লাইওভারের পাশাপাশি সড়কের ক্রসিংগুলোতে গাড়ির জন্য ইউলোপ ও আন্ডারওয়ে তৈরি করা হলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে মনে করেন ট্রাফিক পুলিশ, চালক, পথচারীরা। আর বাদলের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নোমান খুসরো। রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে বারবার অভিযান চালানো হলেও লাভ হচ্ছে না। অভিযানের প্রথম কয়েকটা দিন সড়কে কিছুটা শৃঙ্খলা থাকলেও অভিযান থামলে ফিরে যাচ্ছে আগের অবস্থায়। বাস তার নির্ধারিত স্থানে থামছে না, পথচারীরাও নিয়ম মানছেন না। ফুটপাত বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হচ্ছেন ইচ্ছে মতো। এতে দ্রুতগতির যানবাহনগুলো থেমে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে নিয়ম ভাঙার প্রবণতা। যানজট যদি আপনি দূর না করেন তাহলে তো মানুষ আপনার আইন মানবে না। তো প্রয়োজন তো আর মানুষের আইন মানে না। যারা হেল্পার আছে, তারা বেপরোয়াভাবে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিচ্ছে যেখানে সেখানে। নির্দিষ্ট সময় মানুষ গন্তব্যে যখন না উঠতে পারবে তখনই মানুষ আইন ভঙ্গ করবে। আমাদের এখানে প্রচুর পরিমাণে জট লেগে আছে। যদি এরকম করা যেত, এখানে একটা আমাদের ওভারপাস করা যেত, বাসটা উপর দিয়ে চলে যেত, আর এই লাইনগুলো এদিক চলে যেতে পারতো নিচে দিয়ে,
তাহলে কিন্তু কোনো গাড়ি ওয়েট করা লাগতো না বা জট সৃষ্টি হইতো না। চালকরা বলছেন যানজটের কারণে তাদের তাড়াহুড়ো করতে হয়, এ কারণে যাত্রীরা যেখানে দাঁড়ায় সেখানেই বাস থামান তারা। বলছেন যানজট কমাতে না পারলে এ অবস্থা বন্ধ হবে না। রানিং গাড়ি থামাইয়া তারা রোড পারাপার হয়, তারপরে বাস উল্টা পাল্টা চলাফেরা করে, রিক্সা, মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের যানজটের কারণে তো মনে করেন টিপ মনে কম হয়ে যায়, তার কারণে আমাদের তাড়াহুড়া করতে হয় যে একটা টিপ কিভাবে বেশি মারবো, নাহলে তো আমাদের টার্গেটের গাড়ি বেতন থাকে না। ট্রাফিক পুলিশের সদস্য বলছেন আইন ভাঙার প্রবণতা কমাতে যানজট রোধ করা জরুরি। সবাই সঠিক সময়ে পৌঁছতে পারে না, এটা একটা আইন না মানার প্রবণতা, যে সবাই আগে ভাগে যেতে চায়, সিগন্যাল মানতে চায় না। গাড়ি যদি খুব বেশি সচল রাখা যায় সেক্ষেত্রে আইন মানার প্রবণতা মানুষের মধ্যে কিছুটা দেখা যাবে। সুপরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সবাইকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলেও মন্তব্য করলেন এই পুলিশ সদস্য। সবার সচেতনতা পাশাপাশি সঠিক পরিকল্পনা অবশ্যই জরুরি। আর বাদল, RTV, ঢাকা। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। সকালে শিশু প্রহরে ছিল উপচে পড়া ভিড়। মেলায় আজ প্রকাশিত হয়েছে শিশুতোষ ৪৫টি বই। এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছড়া ও সায়েন্স ফিকশন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বইমেলা শুক্রবারের সকাল শুধু শিশুদের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত বাবা মার হাত ধরে বইয়ের স্টলে শিশু কিশোরদের আনাগোনা। বিভিন্ন স্টল ঘুরে বই দেখা, পছন্দের লেখকের বই কিনতে ব্যস্ত সময় পার করে তারা। বিজ্ঞানের বই কিনেছি, ডাইনোসরের বই কিনেছি, গল্পের বই কিনেছি, বাতলুর বই কিনেছি আর রাজকন্যা বই কিনেছি। আমি অনেকগুলি বই কিনেছি। আমি গল্পের বই পড়তে পারি। আমার ভূতের গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আমার খুবই ভালো লাগছে। অনেকে আবার বই না কিনলেও মেলায় ঘুরে মজা করেছে। RTVতে প্রচারিত শিশুতোষ শিক্ষামূলক অনুষ্ঠান 1, 2, 3 সিসিমপুরের বিভিন্ন চরিত্র পরিবেশনা উপভোগ করে শিশুরা। বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পছন্দ হয়, আর আজকে একজন কবির সাথেও আমার দেখা হয়েছিল, তো আমি অনেক খুশি। ইকরি টুকটুকিকে দেখেছি, ওদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের বই পছন্দ, তারপর সায়েন্স ফিকশনের যে বইগুলো, সে আমাদের বিজ্ঞান সম্পর্কে যে নলেজ এটা বাড়ে। অভিভাবকরা বলছেন শিশুদের বর্ণমালার সাথে পরিচয়, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে সন্তানদের বইমেলায় নিয়ে আসার বিকল্প নেই। বাচ্চাদের তো বই পড়ার আগ্রহ গড়ে তোলাই উচিত। এখানে আসলে নিয়মিত আসলে, এই বয়স থেকে নিয়ে আসলে আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। বইমেলায় যে এসে ঘুরে সুন্দর সুন্দর গল্পের বই বাচ্চাদেরকে কিনে দেওয়া, এইটা খুব ভালো মনে করি আমি। Everybody is celebrating books. বইমেলার এই সুন্দর পরিবেশ সত্যিই অপূর্ব। সিসিমপুর এবং USAID চায় শিশু কিশোরদের বিকাশ হোক বর্ণমালা এবং বইয়ের সঙ্গে, কেননা বই পড়ার অভ্যাস শিশুদের সৃজনশীল করে তোলে। That can help children become successful later in life. শিশুদের ছড়ার বইয়ের পাশাপাশি কিশোর কিশোরীদের পছন্দের বিজ্ঞান গল্প কাহিনীর বইও বেশি বিক্রি হচ্ছে। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা আছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, আজ ছুটির দিনে বইমেলায় ভিড় কেমন দেখছেন? ফারিয়া, আপনি জানেন যে বইমেলা কিন্তু শুরু হচ্ছে আজ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, কিন্তু মেলা যতই দিন শেষ হয়ে যাচ্ছে ততই কিন্তু সাধারণ মানুষের, বইপ্রেমীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আজকে সরকারি ছুটির দিন হওয়াতে আমি যদি দেখাই আপনাকে, মেলায় কিন্তু আসলে তিল ধারণা কোনো ঠাঁই নাই। আপনি জানেন যে বাংলা একাডেমির বাইরেও কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার পরিধি কিন্তু প্রতি বছরই বাড়ানো হচ্ছে, কিন্তু এই মানুষের, বইপ্রেমীদের কিন্তু আগ্রহের কিন্তু কোনো কমতি নাই। সাধারণ মানুষ, আসলে যে মানুষ দিন দিন বইপ্রেমী হয়ে উঠছে, সেটা আমরা এই বই মেলার পরিধি বাড়ানোর সাথে সাথে মেলার মানুষের উপস্থিতি কিন্তু সেটাই প্রমাণ করছে। এবার কিন্তু বইমেলা আমরা একটা ভিন্ন বিষয় লক্ষ্য করছি, সেটা হলো যে শিক্ষার্থী এবং শিশু কিশোরদের মধ্যে বইমেলায় মোটিভেশনাল বইগুলো কিন্তু তারা বেশ, এইসব বই কিন্তু বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্য বই সহযোগী যেসব বই রয়েছে সেসব বইও কিন্তু তারা কিনছে। বইমেলায় আপনি জানেন যে আজকে সকালে শিশু প্রহর ছিল, কিন্তু বিকেলেও বা
এখনও কিন্তু আমরা সেই শিশুদের উপস্থিতি বেশ লক্ষ্য করছি। বিশেষ করে শিশু চত্বরে যে টুকটুকি এবং হালুম তাদের সাথে আমরা শিশুদের নাচানাচি করতে দেখেছি এবং তারা কিন্তু বেশ মজা নিয়ে সেই নাচানাচি করছে, আনন্দ করছে এবং তাদের পছন্দ অনুযায়ী বইটাও কিন্তু সাথে কিনে নিয়ে যাচ্ছে। আজকে বইমেলায় যদি আমি নিরাপত্তার বিষয়টা বলি, নিরাপত্তা কিন্তু পুরো বইমেলা ঘিরে কিন্তু কয়েকশো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশ আনসার, পাশাপাশি র্যাবের সদস্যদেরও কিন্তু আমরা এই বইমেলায় দেখতে পেয়েছি। তারা এই বইমেলাকে পুরো বইপ্রেমীদের নিরাপত্তা দিতে তারা এখানে নিয়োজিত রয়েছেন। আজকে সারাদিনে 272টি বই পাবলিশ হয়েছে, এই তথ্য আমাকে জানিয়েছে বাংলা একাডেমি থেকে। ফারিয়া, এই ছিল বইমেলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম। দর্শক এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। নেপিয়ারে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে মাশরাফি বাহিনী। নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশন আর বোলারদের গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। সেক্ষেত্রে ভালো খেলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আগের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 62 রান করা মোহাম্মদ মিথুন। আমরা সেই সিরিজে টু মেনি উইকেট লস করে ফেলি, ওখানেই আমরা ব্যাকফুটে চলে যাই। তারপরে কাম ব্যাক করাটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে টাইম টু টাইম উইকেট পড়ছিল। তারপরেও যদি ওখান থেকে কোনো একটা বড় পার্টনারশিপ হইতো, হয়তো আমরা যদি ব্যাটসম্যানরা যদি বড় পার্টনারশিপ করতে পারতাম তাহলে হয়তো ওইটা রিকভারি করা যেত। প্রযুক্তি নির্ভর অ্যাপ ভিত্তিক জনসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। বিকেলে রাজধানীর মাজার রোড এলাকার মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ভোটে জিতলে ঢাকার উত্তর সিটির ফুটপাত দখলমুক্ত, যানজট ও জলাবদ্ধতা নিরসন সহ নানা প্রতিশ্রুতি দেন সাবেক এই বিজিএমইএ সভাপতি। মতবিনিময় শেষে মাজার রোড এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশে সেবার মান অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, মান উন্নয়নের কাজ করছে সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশনে আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি কথা বলেন। নিরাপদ রক্তদানের বিষয়ে তিনি বলেন, রক্ত দেয়া ও নেয়ার সময় ল্যাবে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। প্রয়োজনের তুলনায় দেশে রক্তদানে স্বয়ংসম্পূর্ণ নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী রক্তদানে সক্ষম ব্যক্তিদের রক্তদানের আহ্বান জানান। যেসব হাসপাতাল রোগীদের মানসম্পন্ন সেবা দেয় না, সেসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জাহিদ মালিক। সোহরাওয়ার্দী হাসপাতালে সকাল থেকে আবারও শুরু হয়েছে চিকিৎসা সেবা। গেল রাতে আগুনের ঘটনায় যেসব রোগীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয় তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। তবে রোগীদের ব্যবস্থাপত্র হাতে না পাওয়ায় চিকিৎসা নিতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এদিকে ঘটনা তদন্তে কর্তৃপক্ষ 7 সদস্যের কমিটি গঠন করেছে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালের ভর্তি রোগীদের সরিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেবা কার্যক্রম স্বাভাবিক করতে কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আগুনের কারণে যেসব রোগী বিভিন্ন হাসপাতালে চলে গিয়েছিলেন তারা সকাল থেকে আবার আসতে শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেন। আতঙ্কের কারণে আমাদের এখান থেকে ট্রান্সফার করেছিল। তো কালকে দুর্ঘটনার কারণে আমরা এসে নিয়ে গেছি, পরে বাসায় নিয়ে গেছিলাম, আমার ডাক্তার বসে আবার নিয়ে আসতে। কালকে অনেক আতঙ্ক হয়েছিলাম, কারণ বাইরে ছিলাম, আতঙ্ক তো থাকারই কথা, চারপাশে আগুন ছিল। ফাইলের লেগা ভর্তি লাই না, আমি বাইক করে দিছে নগদ রোগী। চিকিৎসা সেবা পুরোদমে চালু করতে সবাই একসঙ্গে কাজ করছে বলে
বলে জানায় হাসপাতালের পরিচালক। আজকে সকাল আমরা গতকাল রাত 11টা থেকে আমরা সীমিত আকারে আমরা আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করি। হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি আমরা আজকে বাতিল ঘোষণা করি। সকল রোগী ভর্তি আমরা শুরু করে দিয়েছি। ক্ষতিগ্রস্ত এখন তদন্তাধীন দেখা কারণে ওই 2টি ওয়ার্ডে আমরা রোগী ভর্তি করছি না, আর অন্যান্য ওয়ার্ডগুলোতে আমরা রোগী ভর্তি করছি। এদিকে আগুনের ঘটনা অনুসন্ধান করতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আমাদের প্রাথমিক যেটা ধারণা আগুনটা হয়তো নিচেই ইনিশিয়েট হয়েছে, তারপর হয়তো উঠছে, বাট কিভাবে লাগছে কি কারণে লাগছে এটা আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। তবে সেবা কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল রানা, RTV, ঢাকা। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। অস্থির বাজারের চিত্র, দাম বেড়েছে সব ধরনের পণ্যের। চলতি সপ্তাহে কেজিতে মাছের দাম বেড়েছে 40 টাকা আর গরুর মাংস বেড়েছে 50 টাকা করে। খাসি ও মুরগির বাজারে অস্থিতিশীল অবস্থা। তবে সবজির বাজারে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা দাম বৃদ্ধির কথা বললেও বিক্রেতারা বলছে দাম আগের অবস্থায় আছে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সাপ্তাহিক ছুটির দিনে দাম বেড়েছে সব ধরনের মাছের। 350 মাছগুলোর দামটা তুলনামূলক একটু বেশি, কিন্তু এই সময় বেশি থাকার কথা না। রুই কাতল যেটা বড় 400 টাকা কেজি, 350 টাকা কেজি। দেশি মাছগুলোর দাম বেশি। গরু এবং খাসির মাংসের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। দাম আগে 480 বেচতাম, 450 বেচতাম, একদম 500, 520। মাংসের দাম অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি। ব্রয়লার সহ দাম বেড়েছে দেশি মুরগির। মুরগি 120 টাকাতে কিনছি গেছে সপ্তাহে, এখন তো এই মুরগি আজকে বর্তমানে 150 টাকা বলতেছে। বাড়ার কারণ হলো উৎপাদন কম, মানুষ বিয়া শাদী ফিটনিকে সমানে যাইতেছে এই কারণে। সবজির বাজারে বিক্রেতারা দাম স্থিতিশীল থাকার কথা বললেও ক্রেতারা বলছেন শুক্রবার আসলে সব পণ্যের দাম বেড়ে যায়। কবি দাম মনে করেন আগের মতোই আছে, দাম বাড়িটা কমে না কেন, এখন তো সিজন শেষ। তুলনামূলকভাবে আজকে অনেক দাম বেশি। ওই সিজনের সময়ও বেশি, সিজন ছাড়াও বেশি। আমরা কাস্টমার, আমাদের কাছে সবসময় বেশি চাই এরা দাম। চালের বাজার স্থিতিশীল হলেও বিক্রেতারা বলছেন চালের দাম আরও কমার কথা। তবে চালকল মালিকদের কারণে তা কমানো সম্ভব হচ্ছে না। বাজারে চালের মূল্য বৃদ্ধিকে চালকল মালিকদের অপকৌশল আর সিন্ডিকেটের কারসাজি বলছেন খুচরা বিক্রেতারা। হ্যাঁ, দাম তো অবশ্যই বেশি, আমাদের জন্য বেশি, আমরা তো গ্রাহক না, আমাদের জন্য বেশি, আমাদের চলতে ফিরতে কষ্ট। মিলাররা এখন চিন্তা করে অর্ডারের উপরে, যেমন প্রতিদিন যদি মনে করেন 20 গাড়ি মাল অর্ডার দেয়, যদি 50 গাড়ি অর্ডার পড়ে তাইলে তারা দাম বাড়ায় দেয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কালোজিরার সব গুণাগুণ সমৃদ্ধ তেল ক্যাপসুল আল ইক্সির বাজারে আনতে যাচ্ছে রেনেটা গ্রুপের প্রতিষ্ঠান পুনারভা। গবেষক ডাক্তার রিনাটা রিজভি বলেন, কালোজিরা তেলের ক্যাপসুল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও ঝুঁকিমুক্ত। ইয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। বাজারে নামে বেনামে যেসব কালোজিরার তেল বিক্রি হচ্ছে তা থেকে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। তাই বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের অনুমোদন নিয়ে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত কালোজিরার তেলের ক্যাপসুল আল ইক্সির বাজারে আনতে যাচ্ছে পুনারভা। বিশেষভাবে আল ইক্সির তৈরি করার কারণে এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। কালোজিরাকে ক্যাপসুল ফর্মে নিয়ে আসছি, যেটা যে কোনো রকম হার্ট বার্ন কিংবা পেট জ্বালা, বুক জ্বালা পোড়া থেকে মুক্ত। সঠিক গুণগত মানের কালোজিরার তেলের ক্যাপসুল শরীরের জন্য উপকারী বলে জানান বিশেষজ্ঞ ডাক্তাররা। যেহেতু এটা ইনটেক্ট অবস্থায় অ্যাবজর্ব হয় শরীরে, অতএব সেই গুণাগুণগুলো পুরোপুরি আমরা এখান থেকে পেতে পারি। বিজ্ঞানীরা বলেন, কালোজিরায় 100টিরও বেশি উপকারী উপাদান আছে, যে কারণে কালোজিরার তেলের ক্যাপসুল আল ইক্সির মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় বলেও দাবি এ ডাক্তারের। প্রস্তুতকারীরা বলছেন, খুব শিগগিরই সুলভ মূল্যে বাজারে পাওয়া যাবে এই ক্যাপসুল আল ইক্সির। আলিক্সির ইজ এ প্রাইড ফর বাংলাদেশ। AR বাদল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্ব ইজতেমা জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা। প্রথম দফার আখেরি মোনাজাত কাল। মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির ভরাডুবি, জামায়াতের সংবর্ধনায় প্রধানমন্ত্রী, ভবিষ্যতে সরকার প্রধানের দায়িত্ব না নেওয়ার ইঙ্গিত। মিউনিখ সম্মেলন শুরু।
রাজধানীতে যানজটের কারণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা, ফ্লাইওভারের পাশাপাশি ক্রসিংয়ে ইউলুপ আন্ডারওয়ে নির্মাণের তাগিদ। এবং দ্বিতীয় ওয়ানডেতে ভোর 4টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digital। ধন্যবাদ সবাইকে।